পরপুরুষ তো বেশ। আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা আজীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। সি ইফ আই কেয়ার। অরণ্য নিজের কথা বলে রেখেছে। সত্যিই সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপার সাইন হয়েছে, অথচ ইজানকে নিয়ে কাস্টাডির প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবেই সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের উপর। সে অবশ্য এমনটাই চেয়ে নিয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতেও বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোটাই বরং পাওয়া যায়। ইজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়িতে যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যদের উপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যৎসামান্য কিছু টাকা সম্বল করেই সে ওঠে একটা মেস বাসায়। আমাদের সমাজটাও ভীষণ অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়াতে তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি ইরামকে। তবুও তার সবকিছু সয়ে যাওয়ার একমাত্র মাত্র শক্তিই যান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতেই ঘায়েল করার ক্ষমতা রাখে। তেমন সে পারে তাকে পুনরুজ্জীবিত করতেও। ইরাম একটা কাজের সন্ধান শুরু করে। মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থানের অভাব সে টের পেতে শুরু করে হাড়ে হাড়ে। একটা এক মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসের কেবিন থেকে সেই অফিসের কেবিন, পিয়নের পিছু পিছু, দালালের পিছু পিছু ছুটে ছুটে শুধু পায়ের স্যান্ডেলেরই তলায় ক্ষয় হয়েছে। লাভটা কিছুই হয়নি। কেউ ইরামের উপর দয়া করেনি, না তার দুধের শিশুটার উপর। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম, তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না। শুধু ইরামকে সপ্তাহে এক রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে সঙ্গ দিতে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইরাম কুচি কুচি করে ছিঁড়ে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের উপর। তৃতীয় মাস গড়াতে গড়াতে অবস্থা গুরুতর হয়ে যেতে শুরু করে। অরণ্য হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম, একলা চলতে চাওয়ার ভয়াল লড়াই অরণ্যর পক্ষ থেকে তার জন্য শাস্তি স্বরূপ ছিল। যেন অরণ্য ওত পেতে অপেক্ষায় আছে কখন ইরাম সম্পূর্ণভাবে ভাঙবে আর তার দুয়ারে ঘিরে দাঁড়াবে। অদম্য ইরাম যায়নি। নিজে না খেয়ে হলেও ইজানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছিল। এদিকে দিন দিন ছোটাছুটি এবং অভাবের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় তার। ব্রেস্ট ফিডিং করায় সে ইজানের উপর না চাইতেও জননীর ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইজানের উপর একটা আঁচ আসা মাত্র তার সমস্ত ধৈর্য, ইচ্ছা, লড়াইয়ের বাসনা গুড়িয়ে যায়। ইরাম প্রথমবারের মতো নিজের লড়াইয়ে হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল সে। কোলে কাঁথার ভেতর ছটফট করে কাঁদছিল ইজান। সামনে রাখা ওষুধের দাম ছিল 100 টাকা, অথচ ইরামের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র দুটো 20 টাকার নোট। সেদিনের মতন অসহায়, ব্যর্থ ইরামের জীবন নিজেকে আর কখনো মনে হয়নি। যে মায়ের নিজের সন্তানের মুখে এক ফোঁটা ওষুধ অবধি তুলে দেওয়ার ক্ষমতা নেই, সে আবার কেমন মা? বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থালী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠানের মতো জায়গা, সেখানে বিশাল একটি আম গাছ। সিমেন্টের বেড়া দিয়ে বাঁধাই করা 2 তলা বাড়ির ছাদটায় সারি বেঁধে আছে এক দল কবুতর। তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেয়ালের বোর্ডে লেখা মুন্সি বাড়ি। ইরাম যখন ধীর পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার উপর খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে ইরাম অন্য হাতে নিজের বুকে আগলে ধরে যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়াল করে নিল। মুখের উপর 2 হাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে ইজান। সারা রাত থেকে ছটফট করছিল। ইরাম এক নজরে আশেপাশে তাকালো। বহুদিন বাদে সে এই তল্লাটে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্যও আর নিজের বাড়িতে ফেরেনি সে। আম গাছ অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট।
চোখ ঘুরিয়ে একবার পিছনের দিকেও তাকালো ইরাম। দুটো বাড়ি যাওয়ার মতন প্রশস্ত রাস্তার ওপাশে আরও একটা 2 তলা বাড়ি, ঠিক মুন্সি বাড়ির বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসারদের বাংলো বাড়ির মতন দেখতে। ধবধবে সাদা দেয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট্ট একটা গ্যারেজে একটা গাড়ি রাখা। মূল ফটকটাও সোনালি রঙের ধাতুতে গড়া, সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে। মার্বেল পাথরের দেয়ালে খচিত গোটা গোটা অক্ষর, ডাক্তার সামিয়া মুন্সি, AKM আহমদ উদ্দিন। মুন্সি বাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি, যে বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতে লাগেজ টেনে মুন্সি বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকলো। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি, তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে সন্দেহ নেই। নতুন চিকচিক কাপড়ের মোড়া সোফার গদিতে বসে আছে একটা বছর চারেকের বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়ি বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ঢোলা টি-শার্ট আর ট্রাউজার পরনে এক রমণী। হাতে ভাতের থালা, ছেলেদের খাওয়াতে ছোটখাটো একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। ইরাম একটা প্রশ্বাস টানলো, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতেই মিথিলা নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য ইরাম ওই চোখ জোড়ার ভীষণ অসন্তোষ দেখলো, যা পর মুহূর্তেই উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম আপু, হোয়াট এ সারপ্রাইজ! আসুন বসুন। রোহান, সরো, তোমার ফুপিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকি হেসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসলো। লাগেজটা এক পাশে রাখলো। সরাসরি না তাকেও খেয়াল করলো মিথিলা বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছে। ছেলেটার খাওয়ানোর আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরের ভেতর চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। ইরাম তখন ইজানকে সাবধানে সোফার একপাশে শুইয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাঙ্কস মিথিলা, বলে সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশের সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো, রাহাত তো অফিসে আর ইহান কলেজে, ক্লাস টেস্ট আছে বলো। আচ্ছা সমস্যা নেই, আসুক ওরা ওদের সময় মতো। ও, আপনার তাহলে তাড়া নেই, ভালোই হলো। তবে মুখে বললেও মিথিলার চেহারায় বিতৃষ্ণাটুকু ইরামের নজর এড়ালো না একটুও। ঠিক এই শঙ্কাটাই করছিল সে, নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। মিথিলা রান্নাঘরেই ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি এবং ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের নিয়ে নাকি কাজ করাতে হয় না। অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করার বিষয়টা ইরামের আত্মসম্মানে ঘা দিলেও প্রতিবাদ করল না সে, বরং মিথিলার যমজ 2 ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল, যারা মায়ের কাছে খেতে একদমই যায় না। তারা ঠিকই ফুপুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদ হয়ে খাবার খেয়ে নিল। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করলো না। রান্নাবান্না শেষ হয়ে গেল। গোসল ছেড়ে সালোয়ার কামিজ পরে নিচে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়েও রেখে এসেছে, অথচ ইরাম তখনও বসার ঘরের সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানোর কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে ডিভোর্সি মেয়েটা? মিথিলা কি বোঝে না নাকি? স্বামীর ভাত কপাল থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্য ধ্বংস করার ধান্দা, উপরন্তু একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনা চিন্তা মিথিলা মাঝে চললেও সে ভদ্র গলায় বলল, আপু কতক্ষণ ধরে বসে আছেন? আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছেই। ইজান এখনো ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করলো না ইরাম। ছেলে ঘুমে থাকতেই কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো সে। মিথিলা বেশ ভালোভাবে তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান। আর একটু ঝোল দিই আপনাকে? আরে না না, যথেষ্ট, তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, দ্য হেল ইউ আর ডুইং ইন মাই হাউস।
ইরাম সবেমাত্র ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালীর তেজি কণ্ঠটি ভেসে এলো। পেছনে ফিরে তাকালো সে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেছে গোটা এক পুরুষ, এখনো যুবক শ্রেণীর মাঝে বয়স এবং চেহারা। ইরামের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে ব্রিফকেস, ভুরু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই, প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন আপু। ইরাম জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফ্লোরের উপরে রেখে দিল। অতঃপর নিজের গলাটা বাঁধা টাই ঢিলে করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখল। বলল, সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছো তোমার মর্জি মতো। বারবার বলেছে আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিয়সী নারী কিনা? এখন কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা আমার বাড়ি নয়। ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রু জড়ার কুঞ্চন বাড়ল। কোমরে দু হাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু, আমার ওসব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছো লাগেজ দেখতে পাচ্ছি, এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজাসাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? ইরাম একটা শক্ত ঢোক গিলল। আজও তার মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটার চুল আঁচড়ে দিত সে মায়ের মতন, মুখে তুলে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতো, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছু হয় না, সেটা তার চাইতে ভালো কেই বা বোঝে। পানি চোখে আসতে চাইলেও তার রুখে দাঁড় খানিকটা হিমশীতল দৃষ্টিতে সামনে তাকালো ইরাম। দীর্ঘ গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি। বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না। যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে। বেশ কিছু টাকার দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেব। এক্সকিউজ মি, সরি আপু, বাট আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখনো আপু ডেকে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেয়া এই সম্মানটা টেকেন ফর গ্রান্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দুধের শিশু আছে, সেই চিন্তাটাও আপনি করলেন না। নিজের ইচ্ছা মতো যা নয় তাই করলেন। এখন যখন ঠেকায় পড়েছেন তখনই এখানে এসে হাজির। ইরামের দিকে এক পায়ে গোলো মিথিলা, বলতে লাগলো, আমার কথা শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানেটা কি। আপনি বাচ্চা না, ভালোই বোঝেন। এখন এই বাড়িতে আস্তানা গাড়তে চাইছেন, বুঝি না মনে হয় আমরা। আজ বলছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরও কিছুদিন, এরপর সেই কিছুদিন আর কোনো দিন শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আঁচ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে, সেটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না। নিজের স্ত্রীর কথায় সায় জানালো রাহাত। মিথিলা ঠিক বলেছেন আপু, তোমার আমার দিকটাও ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট দুটো ছেলে, ইহানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার 70,000 বেতনের চাকরিতেও হিমশিম খেতে হয়। তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ না। তুমি একা হলে তাও একটা কথা ছিল, আমি দরকার হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাটাকে টানার ক্ষমতাও তাটা আমার নেই। স্তব্ধ হয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখেই রয়ে গেল। হাতে ঝোল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না তার। খানিকটা উত্তেজনার শব্দে এর মধ্যেই ইজান নড়ে চড়ে উঠেছে। উল্টো ঘুরে তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আসলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই কুই শব্দ করতে থাকলো ইজান। ছোট্ট অংশকে দলাতে দলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই। দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলেই বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না।
হাতের মুঠো শক্ত হয়ে এলো রাহাতের। প্রথমবারের মতন তার শক্ত চেহারার বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরাম সূক্ষ্ম হেসে জানালো, ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানেই বড় হয়েছে কিনা, একটু অধিকার তো আছে বল, কিন্তু সেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায়। সেখানে অধিকারের বায়না বিলাসিতা। আপু, রাহাত এগিয়ে আসতে চাইলো এক পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরল। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক। দৃশ্যটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেললো ইরামের ঠোঁট। আর দাঁড়ালো না সে। এই বাড়ির বাতাসে দম বন্ধ হয়ে যাচ্ছে তার। এক হাতে ইজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলো ইরাম। মাঝপথে থামলো, ঘুরে একবার পিছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি কোনোদিন মেয়ে সন্তান দেয়, তবে জেনে রাখিস ভাই আমার। একটু থেমে সে যুক্ত করে বলল, মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনা বোঝা দুষ্কর। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মত্ত হুঙ্কার, বাঁধনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিক কেঁপে কেঁপে উঠছে চারপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ ধাঁধিয়ে যায়। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ডায়াসের উপর কন্ট্রোল প্যানেলের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পোলো টি শার্ট এবং ব্যাগি জিন্স, লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোয়ারা ছুটছে তার মাথার ওপর থেকে, তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারার মাথা ঘামের ফোঁটা চিকচিক দ্যুতি ছড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। হতাশ পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, এগুলায় যার কমাচ্ছে বাড়াচ্ছে, তখনই তার শক্তিশালী বাইসেন্স চোখ পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড়, ঠিক ডায়াসের আশেপাশে, সকলে ব্যস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। বোতল নামিয়ে হঠাৎ করেই মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করল গোটা জায়গায়। প্রত্যেকটি চোখ আবদ্ধ তার পানে। ছেলেটি একটি হাত তুলে নেড়ে মাউথ পিস অন করে চিৎকার করে বলল, কাম অন এভরিবডি, লেটস ডান্স দিস নাইট অফ উইথ ডিজে আলাদিন। সমস্বরে গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসল সে, তাতে মাড়ির দুই পাশে থাকা দুটো চোছালো দাঁত নজরে পড়ল। তীক্ষ্ণ সুচারু অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটায় তা। আরেক দফায় চেঁচিয়ে উঠল সে, ইয়েস ডিজে আলাদিন, ডিজে আলাদিন, কাম অন ইয়াহু। এবার বিটটা ড্রপ করলো সে। বিটটা বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সহঙ্গে সহস্র মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটা অস্তিত্ব ঠিকই টের পেল সে। বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডফোন নামিয়ে অপর হাতে ফোন রিসিভ করলো সে। হ্যাঁ মম, এখনো শো শেষ হয়নি, বাড়িতে আই, তোর সাথে জরুরি আলাপ আছে। তবে কি বলছো, আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওকে নাও, গুড নাইট মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ, স্লিপ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক, লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। এক পাশে ছুঁড়ে ফেলে নব উদ্যমে কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ল তত বাঁধনহারা হয়ে নেচে উঠল গোটা জগৎ। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।